আমি এফএম জুবায়ের রহমান স্বাগত জানাচ্ছি আরেকটি কেমিস্ট্রির ভিডিও নিয়ে। আমি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ রাজশাহীতে। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বনের ধারাবাহিকতায়। আপনারা দেখছেন গত ভিডিওতে অ্যালকেন সম্পর্কে। আজকে আমরা হাইড্রোকার্বনের আরেকটা অংশ আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকিন। আমরা ধারাবাহিকতা বজায় রেখে সামনে হাইড্রোকার্বনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই সাথে বিএসসি এবং অনার্স লেভেলের রসায়নকে কিভাবে আরও সহজভাবে উপস্থাপন করা যায় সেটা আমরা দেখব। তো আজকে আমাদের আলোচনা বিষয় অ্যালকিন। অ্যালকিন হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অর্থাৎ এখানে দ্বিবন্ধন থাকবে। তো এর আরেকটা নাম অলিফিন। এখন কথা, অলিফিন কাদের বলা হয়? অলিফিন হলো যেসব হাইড্রোকার্বনে অ্যাটলিস্ট ওয়ান কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে সেগুলোকে বলা হয় অলিফিন। তো আমরা যদি দেখি কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান কার্বন কার্বন ডাবল বন্ড, এইখানে যে কার্বন কার্বন ডাবল বন্ড হয় এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ sp2 সংকরণের মাধ্যমে। আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে আলোচনা করব ভবিষ্যতে, আশা করা যায়। এর সাধারণ সংকেত CnH2n। তো এখানে n সমান 1 হতে পারবে না। কেন 1 হতে পারবে না? যদি আমরা এখানে n = 1 বসাই, দেখা যাবে যে C1H2, যেটা আসলে যদি আমরা জানি কার্বনের যোজনী 4, এখানে যদি হাইড্রোজেন যোজনী যেহেতু 1, সেহেতু হাইড্রোজেন দ্বিবন্ধন গঠন করতে পারবে না। তো এখানে দুইটা হাত এখনও ফাঁকা, স্টিল নাও ফাঁকা, তো এটা আসলে সম্ভব না। তাহলে n = 2, 3, 4, 5 এভাবে চলতে পারে। n = যখন 2 তখন এর নাম ইথিন, যখন 3 তখন এর নাম প্রোপিন। অ্যালকেনে যেমন হতো n, এখানে হয় ইন। যখন 4 তখন হচ্ছে বিউটিন। এভাবে পেন্টিন, হেক্সিন, হেপটিন চলতে থাকে ধারাবাহিকভাবে। তো এখানে আমরা আর বেশি কথা না বলে আমরা চলে যাই প্রিপারেশন অফ অ্যালকিনে। প্রিপারেশন অফ অ্যালকিন অর্থাৎ অ্যালকিন কিভাবে তৈরি হয় আমরা কিছু দেখব, যে এখানে অ্যালকিনটা আমরা কিভাবে তৈরি করতে পারে। প্রথমে আছে আমাদের ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন শব্দটার অর্থ কি? ডিহাইড্রেশন শব্দটার অর্থ যে এখান থেকে পানি মানে H2O বের করে দিবে, ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মানে কি? অ্যালকোহল থেকে পানি বের করে দেওয়া। আর আমরা জানি পানি বের করে দিতে গেলে আমাদের একটা নিরোধক লাগবে। নিরোধকটা এখানে কি? নিরোধকটা আমরা জানি H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক হিসেবে কাজ করে। তো এখানে আমরা নিছি ক্যাটালাইস্ট হিসেবে আমরা নিছি H2SO4 কনসেন্ট্রেটেড। আর এটা হচ্ছে অ্যালকোহল, কারণ এখানে OH কার্যকরী মূলক আছে, এখানে H2SO4 নিরোধক হিসেবে কাজ করতেছে। H2SO4 কিন্তু আমাদের শক্তিশালী একটা অ্যাসিড। তো এটা একই সাথে অ্যাসিড, একই সাথে নিরোধক। তো এইখান থেকে আমরা যদি দেখি এই যে পানিটা বের হয়ে গেল, আমাদের আর একটা তৈরি হলো, এটা হচ্ছে অ্যালকিন, যা আমাদের মেইন প্রোডাক্ট। তো আমরা আবার দেখি আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন, অর্থাৎ HX বা হাইড্রোজেন আর হ্যালোজেন বের হয়ে যাবে, অর্থাৎ হ্যালোজেনেশন, হাইড্রোহ্যালোজেনগুলো বের হয়ে যাবে। তো এখানে যদি দেখি যে এটা হচ্ছে হ্যালো অ্যালকেন ছিল, হ্যালো অ্যালকেন থেকে আমাদের হাইড্রোহ্যালোজেনেশন বের হয়ে গেল, আর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটা হচ্ছে পেলাম অ্যালকিন। তো এখানে কিছু কথা আছে, আমরা যদি বলি, আমরা জানি অ্যালকিনে পাই বন্ধন থাকে, দুইটা বন্ধনে, একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ড যেহেতু, আর পাই বন্ড আমরা জানি কি, যে একটা ভেঙে পাই বন্ড বন্ধন যদি একটা ভাঙে তাহলে দুইটা বন্ধন তৈরি হয়। তো যেহেতু এখানে পাই বন্ড আছে, তো এটা সহজে ভেঙে যাবে। আর যেহেতু সহজে ভেঙে যাবে, সেহেতু এটা হচ্ছে অ্যালকেনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, অ্যালকেনের তুলনায় বেশি রিঅ্যাক্টিভ। আর আরেকটা কথা আমরা বলতে পারি এইখানে, যে যেহেতু পাই বন্ধন আছে, সেহেতু এটা হচ্ছে আমাদের
ইলেকট্রনের একটা সোর্স হিসেবে কাজ করে। আর যেহেতু সোর্স হিসেবে কাজ করে, আমরা জানি লুইস সূত্র মোতাবেক, যে লুইসের যে মেথড আছে ওই মেথড মোতাবেক যদি কোনো কম্পাউন্ড আমাদের ইলেকট্রন সোর্স হিসেবে কাজ করে, তখন আমরা সেটাকে কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি লুইস বেজ। তো আমরা দেখলাম প্রিপারেশন অফ অ্যালকেন। এখন আমরা দেখি অ্যালকিন, এখন আমরা দেখি রিয়াকশন অফ অ্যালকিন, যে অ্যালকিন কি কি ধরনের রিয়াকশনগুলো আমাদের দেয়। তো আমাদের প্রথমেই রিয়াকশনের মধ্যে আছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত এই অ্যালকিনে হাইড্রোজেন যুক্ত করার যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে কি হাইড্রোজেনেশন। যদি আমরা দেখি, অর্থাৎ এখানে H2 যুক্ত হবে। অর্থাৎ আমরা জানি যে একটা পাই বন্ধন ভেঙে দুইটা নতুন বন্ধন তৈরি হয়, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হতে পারবে দুইটা। তো এখানে আমাদের প্রভাবক হিসেবে আছে প্লাটিনাম এবং প্যালাডিয়াম, যেটা হচ্ছে আমাদের 25 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের সেই বিক্রিয়াটা করতে হয়। তো এইখানে আমাদের আরেক ধরনের প্রভাবক নেওয়া যায়। যদি আমরা সেই প্রভাবকটা নিই, সেটা হচ্ছে আমাদের নিকেল, অর্থাৎ ক্যাটালিস্ট হিসেবে আমরা নিকেলও ইউজ করতে পারি। নিকেল আমরা ইউজ করতেছি। এই নিকেল যখন আমরা ইউজ করি, তখন দেখা যায় যে এই টেম্পারেচারটা লাগে অ্যারাউন্ড 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে যদি আমরা নিকেল ইউজ করি। আর যদি আমরা প্লাটিনাম ইউজ করি, তাহলে যে 25 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা দেখি অ্যাডিশন অফ হ্যালোজেন, অর্থাৎ আমরা হ্যালোজেন যদি যুক্ত করি, তাহলে অ্যাডিশন অফ হ্যালোজেন, এখানে একটা বন্ধন, পাই বন্ধনটা ভেঙে দুইটা বন্ধন তৈরি হলো, যেখানে দুইটা বন্ধনে একটা হ্যালোজেন আর একটা বন্ধনে একটা হ্যালোজেন যুক্ত হলো। এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে কার্বন টেট্রাক্লোরাইড, যেটা হচ্ছে ইনার্ট। তো এইখানে আমাদের যে হ্যালোজেনটা, এই হ্যালোজেন কি সব হ্যালোজেনই হবে? না, সব হ্যালোজেন হবে না। কেন হবে না? যে এখানে শুধু হবে ক্লোরিন আর ব্রোমিন। এখন আমার কথা আছে ফ্লোরিন, আয়োডিন, এই দুইটা কি দোষ করলো? আয়োডিন কেন হবে না? এটা হচ্ছে লেস রিয়াক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে লেস রিয়াক্টিভ। আর হচ্ছে ফ্লোরিন কেন হবে না? এটা আবার উল্টা, যে ভেরি রিয়াক্টিভ। ভেরি রিয়াক্টিভ হলে অসুবিধা কি? এটা দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করে, আর এত দ্রুত বিক্রিয়া করে যে এটা হচ্ছে বিস্ফোরণ ঘটায়। খুব তাড়াতাড়ি এটা বিক্রিয়া করে এবং বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ এক্সপ্লোশন। দে প্রডিউস এক্সপ্লোশন। এখন আমার কথা, যে এই যে ক্যাটালিস্ট হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড নিলাম ইনার্ট হিসেবে, এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার হয়। এখন এখানে কথা, এই যে ব্রোমিনটা, আচ্ছা যদি আমরা হ্যালোজেন হিসেবে ব্রোমিন নেই, এটা কি হয়? এটা কিন্তু আমাদের আনস্যাচুরেশন টেস্টেও লাগে। আনস্যাচুরেশন টেস্টে লাগে কিভাবে? আনস্যাচুরেশন টেস্টটা কি? যে এইখানে যে অ্যালকিনের দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে পরীক্ষা করা হয় যে আসলে এটা অ্যালকিন না কি অন্য কিছু। তো এইখানে হচ্ছে কিভাবে করা হয়? ব্রোমিনের কালারটা থাকে ব্রাউন রেড, যখন এটার সাথে বিক্রিয়া করে তখন হয়ে যায় কালারলেস। অর্থাৎ যে ব্রাউন রেড যে কালারটা থাকে ব্রোমিনের নিজস্ব কালার, ওইটা হচ্ছে কালারলেস হয়ে যায়। তো এখানে আমাদের যে ইনার্ট মাধ্যমটা ছিল, এটা যদি ইনার্ট না নিয়ে আমরা যদি পানিতে নিতাম, যদি আমরা পানি দ্বারা ক্যাটালিস্ট হিসেবে পানি নিতাম, H2O নিতাম, তাহলে কি হইতো? এটা কি হওয়া সম্ভব ছিল? না, ছিল না। এটা আসলে হওয়া সম্ভব ছিল না, কারণ এই পানি নিলে দেখা যেত কি অ্যাডিশন অফ হ্যালোজেন হতো না। কি কারণে? এখানে দেখা যেত যে এই ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HCl উৎপন্ন হয়। এখানে HCl যদি ভাঙি, তাহলে HO একটা আর Cl একটা হয়। তখন একটা হ্যালোজেনের জায়গায় HO আর একটা হ্যালোজেনের জায়গায়
ক্লোরিন হতো। অর্থাৎ কিভাবে হয় আমরা যদি দেখি কার্বনের 4টা হাত, এখানে হচ্ছে একটা হাতে হয়তো OH আর একটা হাতে হতো Cl। তো এই কারণে আমরা ইনার্ট মাধ্যমটা ব্যবহার করে থাকি, অর্থাৎ হ্যালোহাইড্রিন উৎপন্ন হতো। এখন আমরা দেখি যদি ইপক্সিডেশন অফ অ্যালকিন, ইপক্সাইডটা আসলে কি? A3 মেম্বার্ড সাইক্লিক ইথার, এটা হচ্ছে ইপক্সাইড। ইপক্সাইডের আর একটা নাম হচ্ছে অক্সিডেন। আমরা যদি বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। এই যে এভাবে, এখানে এই যে 3 মেম্বার যে সাইক্লিক যে ইথারটা হলো, এটাই হচ্ছে অক্সিডেন। তো এই ইপক্সিডেশন অফ অ্যালকিন, এটাও অ্যালকিনের এক ধরনের বিক্রিয়া। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস কি? এখানে ওজন যুক্ত হবে। ওজন অর্থাৎ কি? O3, এখানে O3 যুক্ত হবে এবং এই O3 যুক্ত হয়ে সেটা হয় অ্যালডিহাইড দিবে আর নয় কিটোন দিবে। তো এইখানে একটা বন্ধন ভেঙে 3টা অক্সিজেন কিভাবে ঢুকে? আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তো এইখানে এই যে এইভাবে 3টা অক্সিজেন আমাদের বন্ধন গঠন করে এবং এইখানে জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করাই, অর্থাৎ দস্তা গুঁড়া যদি দিই, জিঙ্কের যে গুঁড়া, তখন এইটা ভেঙে জিঙ্কের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাবে আর বন্ধনটা ভেঙে আমরা পাবো একটা অ্যালডিহাইড, একটা কিটোন, অথবা দুইটা প্রোডাক্টের মধ্যে 2টা অ্যালডিহাইড হতে পারে কিংবা 2টাই কিটোন হতে পারে। তো এখন আমরা দেখি আনস্যাচুরেশন টেস্ট ফর অ্যালকিন। আসলে অ্যালকিন যে এটা অ্যালকিন না অ্যালকিন, ওটা তো আমরা দেখতে পাবো না যে কোনো প্রোডাক্ট আমরা দিলে যে ওটা অ্যালকিন না অ্যালকিন। তো আমরা সেটা করি আনস্যাচুরেশন টেস্টের মাধ্যমে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোল্ড মিডিয়ামে যদি আমরা বিক্রিয়াটা করি তাহলে আনস্যাচুরেশন টেস্টটা হয়। এর আর এক নাম বেয়ার টেস্ট। তো এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কালারটা, অর্থাৎ গোলাপি কালার, এটা হচ্ছে দূর হয়ে যাবে। যদি দূর হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এটা অ্যালকিন, আর যদি দূর না হয় তাহলে অন্য কিছু। এখন কথা, ওইখানে ছিল কোল্ড যে এই মিডিয়ামটা, এখন যদি আমরা হট মিডিয়ামে নেই তাহলে কি হবে? যদি হট মিডিয়ামে নেই তাহলে আমাদের অক্সিডেশন কন্ডিশন যদি হট হয় তাহলে এটা আমাদের অ্যাসিডিফাইড যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটার মাধ্যমে যদি হয়, সেটা হচ্ছে ভাইগারাস অক্সিডেশনটা হবে। তো আমাদের বেয়ার টেস্টটা আসলে করা হয় আগের পদ্ধতিতে, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে। আর এটা যদি আমরা গরম করে ফেলি তখন ওইটা হয়ে যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা অ্যাসিডিফাইড হয়ে যায়। এখন এগুলো আমাদের কোথায় লাগে? এইগুলো আমাদের লাগে এই যে, এখন কথা যে কার্বনের যে কোথায় দ্বিবন্ধন, এটা আমরা কিভাবে বুঝবো? যে এইখানে যদি আমরা 2টা উদাহরণ দেই, যে দ্বিবন্ধনটা প্রথম কার্বনের সাথে নাকি দ্বিতীয় কার্বনের সাথে, এটা কিভাবে বুঝবো? অর্থাৎ পজিশন অফ ডাবল বন্ড, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা আমরা 2টা বিক্রিয়ার মাধ্যমে নির্ণয় করি। একটা হচ্ছে ওজোনোলাইসিস আর একটা আমরা যে বেয়ার টেস্টটা দেখলাম। ওজোনোলাইসিসের ক্ষেত্রে ওজোনটা যেখানে যুক্ত হবে, আরেকটা হচ্ছে আমাদের যে এই বেয়ার টেস্টটা, এই বেয়ার টেস্টের মাধ্যমে। এখন ওজোনোলাইসিস কিভাবে আমরা বলতে পারি? এখানে আমরা জানি যে একটা ডাবল বন্ড ভেঙে, একটা পাই বন্ডটা ভেঙে এখানে আমাদের অক্সিজেন যুক্ত হয়ে আমরা জিঙ্কের উপস্থিতিতে ওটা আবার ভেঙে যায়। তো এখন যেখান থেকে ভাঙবে, অর্থাৎ এই পার্টটুকু যদি ভাঙে কিংবা এই পার্টটুকু যদি ভাঙে, তাহলে আমরা বলতে পারবো 3টা কার্বনের পরে কিংবা ওইখানে একটা কার্বনের পরে কিংবা এখানে 2টা কার্বনের পরে সেই ডাবল বন্ডটা আছে। যেমন আমরা যদি আগের উদাহরণটা লক্ষ্য করি, যে ওজোনোলাইসিসের সময় আমরা যে উদাহরণটা দেখছিলাম, সেই উদাহরণটা যদি আমরা একটু আবার দেখি, যে
এইখানে, এই যে এইখানে ডাবল বন্ডটা ছিল 2 নাম্বার কার্বনে, এইখানে ভেঙে গেছে এইখান থেকে। তো আমরা এখান থেকে বলতে পারি যে ডাবল বন্ড, এই কার্বন ডাবল বন্ড যেখানে, সেখান থেকে কি হবে, ভাঙবে। আর আমরা যদি কার্বন সংখ্যা গণনা করি, তো এক সাইড থেকে যখন গণনা করব তখন দেখব যে ওই 3 নাম্বার কিংবা 2 নাম্বার কিংবা 4 নাম্বার কার্বনের পরটা সেটা হচ্ছে ভাঙছে। তো এই ছিল মোটামুটি অ্যালকিনের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন নেক্সটে আমরা আলোচনা করব 2টা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সাইজেভ নীতি এবং মার্কনিকভের যেই মেথড বা নীতি সেটা নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। আমি চেষ্টা করছি কেমিস্ট্রিকে যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায়। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।